অ্যাসালমের দুর্নীতির কথা বলা হয়, অ্যাসালমের ব্যাংক লুটের কথা বলা হয়। আপনি জানেন ওখানকার সবচেয়ে বড় ভুক্তভোগী কারা? মৌলিক সংস্কার বলতে কি কি আপনারা বোঝাচ্ছেন একটু যদি ব্যাখ্যা করেন। আমরা কম সংস্কার বেশি সংস্কার নিয়ে ধোঁয়াশার মধ্যে আছি, তারপর যদি এখানে একটু বলেন। না, মৌলিক সংস্কার বলতে আমরা যেটাকে মিন করেছি যে আপনার সংবিধানের যে বড় বড় ব্যাপারগুলো ভাই যেটা বললেন আর কি, যে প্রধানমন্ত্রী একক ক্ষমতা, যে অ্যাবসুলুটলি যা মনে চায় তা করতে পারে। হ্যাঁ, আবার আমরা বলেছি যে এখানে যে প্রধানমন্ত্রী হবে সেই আবার সংসদ প্রধান হয়, সেই আবার পার্টি প্রধান হয়, এই যে ব্যাপারগুলা এগুলা। তারপরে আমরা যে রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলা আপনার নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য যে রাষ্ট্রীয় ইনস্টিটিউট, এগুলো সংস্কারের, নির্বাচন কমিশন, দুদক, অন্যান্য এগুলো সংস্কারের বিষয় বলেছি। তো দেখেন সংস্কারগুলার কথা তো আমাদের জায়গা থেকে আমরা জানিয়েছি, কিন্তু হয় কি যে এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, আমার মনে হয় যে পার্টিকুলার এই যে মাথায় রাখা উচিত যে কত রক্তের বিনিময়ে আজকের এই পরিস্থিতিতে আমরা এসেছি, যে নিজেদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব এবং হচ্ছে ক্ষমতাকে খুব তাড়াতাড়ি নিজের হাতে নিয়ে নেওয়ার যে চিন্তা, এইগুলা থেকে না মাঝখানে ওই মানুষগুলার ফ্যামিলি মনে করবে যে আমার ছেলেটা মনে হয় অকারণেই জীবন দিল। এবং এই যে পরিস্থিতিটা আজকে তৈরি হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য একটা সুযোগ, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য। সকল দল মিলে আমরা যদি চাই, হ্যাঁ, বিএনপির সাথে বা জামাতের সাথে বা অন্যান্য দলের সাথে আমাদের যে দ্বিমতগুলো হচ্ছে সেগুলো যে কমিয়ে আনা সম্ভব না তা কিন্তু নয়। কমিয়ে এনে আমরা যদি জুলাইয়ের পরে নতুন বাংলাদেশ গড়ে তুলতে না পারি, সেটা মনে হয় আমাদের জন্য ব্যর্থতা। আপনি দেখেন যে বড় বড় কোম্পানিগুলা যারা পিছন থেকে কলকাঠি নাড়ে, যেমন ধরেন অ্যাসালমের দুর্নীতির কথা বলা হয়, অ্যাসালমের ব্যাংক লুটের কথা বলা হয়। আপনি জানেন ওখানকার সবচেয়ে বড় ভুক্তভোগী কারা? সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে যে ওখানকার দারোয়ান এবং ওখানকার হচ্ছে এমপ্লয়ি। 3 থেকে 4 হাজার এমপ্লয়ি আমি যদ্দূর শুনেছি তাদেরকে বরখাস্ত করা হয়েছে, যাদের বেতন 20 থেকে 25 হাজার, ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ছেলেপেলে। তাদেরকে এই অজুহাতে বলা হয়েছে যে অ্যাসালম ব্যাংক লুট করেছিল, এই জন্য তোমাদের চাকরি মানে হারাইতে হইল। কিন্তু সেই অ্যাসালমকে আবার কিন্তু সময় একেবারেই শেষ। আমি আপনার একটু মন্তব্য শুনতে চাইছি যে এখানে বিচার নিয়ে কথা হয়েছে, যেটা আমাদের মাসুদ কামাল বললেন, উনি উদাহরণ টেনে আনলেন লুৎফুজ্জামান বাবরের বিচারের প্রসঙ্গ। সেক্ষেত্রে আপনারাও বারবার বলছেন বিচারের কথা। আপনারা কিভাবে এটাকে ডিফাইন করেন যে বিচার সম্পন্ন করে, বিচার শেষ করে তারপর নির্বাচন কিভাবে সম্ভব? এটার সাথে আমি একমত যে বিচার একটা লম্বা প্রক্রিয়া, কিন্তু একটা দূর পর্যন্ত না আগানো যায়, মিনিমাম একটা জায়গা। হ্যাঁ, সেই মিনিমাম জায়গাটা কি, কোথায়? সেই মিনিমাম জায়গাটা হচ্ছে যে এখনো দেখেন আপনার যারা আসামি বা যারা হচ্ছে সরাসরি হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল এখনো ঘুরে বেড়াচ্ছে। ইভেন প্রশাসনের মধ্যেও যারা ছিল, ভিডিও আছে, ছবি আছে, প্রমাণ আছে, তারা তাদের মতো কাজ করতেছে। তো একটা মিনিমাম জায়গা বলতে আমরা যেটা বুঝাই যে আপনার বিচার প্রক্রিয়াটা অন্তত শুরু হওয়া, অ্যারেস্ট হওয়া, মামলাটা চলমান থাকা। এবং অ্যারেস্ট হচ্ছে না, এখনো আমরা মনে করি না যে ওই মাত্রায় অ্যারেস্ট হচ্ছে বা ওই মাত্রায় বিচার প্রক্রিয়া। অ্যারেস্ট করবে কে? সরকার। এই সরকারের কাছ থেকেই তো আপনারা বিচার চাইছেন। আচ্ছা, আমি এই ব্যাপারটা কিন্তু আপনাকে প্রথমেই বলেছি, আমরা না অন্য কাজগুলোকে ভুলে যাচ্ছি। এই সরকারটা তো ভাই জুন পর্যন্ত বলতেছে, ডিসেম্বর পর্যন্ত বলতেছে, তাইলে কি সরকারের আর কোনো কাজ নাই শুধুমাত্র ইলেকশন আয়োজন করা ছাড়া? কাজ তো আছে, তারা তো চাইলে এই সময়ের মধ্যেই অনেকগুলো কাজ করে ফেলতে পারে। সেখানে পেরেছে বলে আপনি মনে করেন বিচার সংক্রান্ত? আপনি যদি আমরা আমাদের জায়গা থেকে মনে সংস্কার রিলেটেড, আমরা মনে করছি না যে যথেষ্ট তারা করতেছে, অন্তত বিচারের জায়গায় আমার মনে হয় যে আরো স্মুথলি এবং আরো র‍্যাপিডলি। আপনার কথাকে কি আপনি কন্ট্রাডিক্ট করছেন না? আপনি নিজেই বলছেন যে আপনারা মনে করছেন না তারা যথেষ্ট করছে, বা তাদের কি আপনারা সময় দিতে চাইছেন, তাদের কাছ থেকেই আপনারা প্রত্যাশা করছেন পুরোটা? না, আমরা তো নির্বাচনের ব্যাপারে সময়ের ওই টাইমলাইন যেটা ওইটাই বিচার এবং সংস্কার প্রসঙ্গে আমরা বলছি না যে পিছাইতে হবে, আমরা আরো বেশি সময় চাই, এই ধরনের কোনো বক্তব্য আমাদের নেই। আমরা মনে করি যে এই সময়টুকু ওনারা বলেছে এইটুকুর মধ্যেই এই প্রক্রিয়াগুলো শুরু করা সম্ভব।